নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার যে কোনো মতেই প্রশ্ন নিতে অভ্যস্ত নন, কিংবা প্রশ্ন নিতে বেশ খানিকটা চাপের পরিস্থিতি তার কাছে তৈরি হচ্ছে, সেটা আজকে আরো একবার প্রমাণিত হয়ে গেল। তার কারণ, যখন তিনি ভোট ঘোষণা করতে বসেছিলেন তখন বেশ কিছু সাংবাদিকদের তরফ থেকে কিছু প্রশ্ন গিয়েছিল। কি কি প্রশ্ন গিয়েছিল আপনাদের অবশ্যই জানাবো এবং দেখাবো সেই অংশগুলো। তো জ্ঞানেশ কুমার একদমই স্বচ্ছন্দ বোধ করলেন না এবং তিনি কিছু ভাষা ভাষা প্রশ্নের উত্তর দিলেন, আর বাদ বাকি প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে হঠাৎ করে মাইক বন্ধ করে উঠে চলে গেলেন। এই ধরনের একটা ছবি ধরা পড়লো আজকে। আপনারা জানেন যে সরকার পক্ষ সংসদের অভ্যন্তরে তারা প্রশ্ন নিতে কখনোই অভ্যস্ত থাকে না। দেশের প্রধানমন্ত্রী তিনি তো প্রেস কনফারেন্স করেনই না, যখন তখন দরকার নিজের মতন নিজে একটা বলে চলে যান সংসদের সামনে থেকে। তো এই মুহূর্তে একদম সরাসরি জ্ঞানেশ কুমার তিনিও প্রশ্ন নিতে একদমই কিন্তু অভ্যস্ত নন, এবং সেই জায়গাটা আরো একবার আজকে প্রমাণিত হয়ে গেল। আপনারা জানেন 5টা রাজ্যে মূলত ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এবং আপকামিং যে 5টা রাজ্য ভোট হতে চলেছে 2026 একদম হাই ভোল্টেজ ইয়ার। বিভিন্ন রাজ্যের পট পরিবর্তন হওয়ার জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আরো, তার কারণ বিরোধী যে রাজ্যগুলো সেগুলোই এই মুহূর্তে 2026-এ ভোট হবে। এবং কেরালা হোক, তামিলনাড়ু হোক বা পশ্চিমবঙ্গ হোক, এই ধরনের যে রাজ্যগুলোতে এই মুহূর্তে ভোট হতে চলেছে। এবং এই মুহূর্তে আপনাদের ডেট গুলো আগে জানিয়ে দিই, তারপর সমস্তটা নিয়ে ব্যাখ্যা করছি। ডেট গুলো হচ্ছে আসাম এবং কেরালাতে 9th এপ্রিল একই দিনে ভোট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ আসামে এবং সম্পূর্ণ কেরালাতে। এবং এই 9th এপ্রিল ভোট হচ্ছে, এবং 4th মে বহুদিন পরে, প্রায় 3 সপ্তাহ পরে রেজাল্ট বেরোবে। তামিলনাড়ুতে 23 এপ্রিল অর্থাৎ 23 এপ্রিল ভোট হচ্ছে, এক দফাতেই ভোট হচ্ছে পুরো তামিলনাড়ু জুড়ে। এবং আপনারা জানেন যে তামিলনাড়ুতে এই মুহূর্তে ডিএমকে সরকার রয়েছে, অর্থাৎ অ্যান্টি বিজেপি সরকার রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে। তো সেখানে অবশ্যই এই মুহূর্তে 23 এপ্রিল সেখানে ভোট হবে, এবং 4th মে সেখানেও রেজাল্ট বেরোচ্ছে। তো এর পরবর্তীতে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এসছে সামনে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখিনি কখনোই এক দফা বা দু দফায় ভোট, কিন্তু এই মুহূর্তে দু দফায় ভোট হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই 2001 সালের পরবর্তীতে এই মুহূর্তে প্রথমবার পশ্চিমবঙ্গে দু দফায় মাত্র ভোট হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে তারা স্থির করেছে যে 23 এপ্রিল এবং 29 এপ্রিল দু দফায় ভোট হবে, এবং এই দু দফায় ভোট হওয়ার পরবর্তীতে রেজাল্ট বেরোবে 4 মে। একই দিনে প্রত্যেকটা রাজ্যে রেজাল্ট বেরোচ্ছে। তো এই জায়গা থেকে একটা যেটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে 6,44,00,000 এখন এসআইআর পরবর্তী সময় পশ্চিমবঙ্গে ভোটার রয়েছে। এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, জুডিশিয়াল অফিসার তারা সম্পূর্ণ এসআইআর এর পরবর্তী বিষয়টা দেখছেন, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট তারা বের করবেন। তো সেই জায়গা থেকে আরো বেশ কিছু ভোটার যুক্ত হবেন, প্রায় 7 লক্ষের কাছাকাছি ভোটার ভোট দেবেন। তো সেই ভোটটাকে কিভাবে দু দফায় করানো সম্ভব? কারণ আমরা 2021 সালেও দেখেছি যে 8 দফায় ভোট হয়েছিল সারা পশ্চিমবঙ্গে, 294টা কেন্দ্রে 8 দফায় ভোট হয়েছিল 2021-এ, 5 বছর আগে। তো সেখানে এখন কিভাবে দু দফায় ভোট হবে, সত্যি এটা প্রশ্নের। এবং আপনাদের জানাই যে 152টা কেন্দ্রে প্রথম দিন 23 এপ্রিল ভোট হবে, তার পরবর্তী দিন 142টা কেন্দ্রে 29 এপ্রিল ভোট হবে, এবং 4 দিন বাদে একদম সরাসরি 4 মে রেজাল্ট বেরোবে। তো সামগ্রিকভাবে এইটাই জ্ঞানেশ কুমার জানিয়েছেন। কিন্তু এবার আপনাদেরকে দেখাই যে প্রশ্ন কি কি প্রশ্ন তার দিকে এসেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তার দিকে ধেয়ে এসেছিল যে ইলেকশন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, এবং একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করে বসেন যে টিএন সেশন, আপনারা জানেন ইলেকশন কমিশনার ছিলেন টিএন সেশন, অত্যন্ত একটা রীতিমতন ভোল বদল করে দিয়েছিলেন ইলেকশনের। ভারতবর্ষের যে নির্বাচন কমিশন সেটার একটা অন্য ছবি ধরা পড়েছিল টিএন সেশনের সময়। তো সেটাকে নিয়ে প্রশ্ন করেন যে টিএন সেশনের সময় যে স্বচ্ছতা ছিল, টিএন সেশনের সময় যে নির্ভরযোগ্যতা ছিল নির্বাচন কমিশনের ওপর ভারতবাসীর, সেটা আবার কবে ফিরে আসবে? এই প্রশ্ন একদম সরাসরি রীতিমতো নাড়িয়ে দেয় বলাই বাহুল্য এই মুহূর্তে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে। আপনাদের দেখাবো সেই ছবি। Venkataraman from Dinamala from Tamil Nadu. So now the trend has come that before the election date announcement, the government's offering money. The Bihar before assembly election 10,000 rupees was offered to the voters. Now, followed by Tamil Nadu has announced 5,000 rupees. Does the election commission has any plan to prevent this kind of activities? Number one, due to freebies, most of the state government become a bankruptcy.
whether election commission got to know the facts that what kind of action is going to be taken by the Election Commission of India. 3, during TN Excuse me, session sir. time. Sir, please restrict yourself to one question. Please, sir. Only the No, last no, we'll go on question. to the During next the question, sir. TN session time, the Election Commission was considered to be one of the best commission. Now, when are we going to see the same kind of opinion from the public? এবং তার পরবর্তী আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, মহিলা সাংবাদিক, তিনি বলেন ভোটিং পার্সেন্টেজ নিয়ে সবসময় একটা সমস্যা দেখা দেয়, তো সেটাকে কেন্দ্র করেও স্বচ্ছতা বা ইলেকশন কমিশনের কি বক্তব্য, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে পারেননি নির্বাচন কমিশনার। এবং আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণভাবে জানাই যে নির্বাচন কমিশনার যখন উত্তর দিতে পারলেন না, তখন তিনি কি করলেন? তখন তিনি এদিকে ওদিকে তিউতির বিশেষ কিছু কথাবার্তা বললেন এবং শেষ পর্যন্ত এই ধরনের প্রশ্ন বান এগিয়ে আসছে দেখে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার যে জ্ঞানেশ কুমার একটানা প্রেস কনফারেন্স করে চলেন, অতীতের অভিজ্ঞতা তাই বলছে, সেই জ্ঞানেশ কুমার মাত্র কিছু মিনিটের মধ্যেই তিনি উঠে চলে গেলেন এবং সম্পূর্ণ প্রেস কনফারেন্স বন্ধ করে দিয়ে। এবং এই সম্বন্ধে আরেকটা প্রশ্ন করা ছিল যে পশ্চিমবঙ্গের সরকার, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় 4টের সময় প্রেস কনফারেন্স ছিল নির্বাচন ঘোষণা করার জন্য, এবং ঠিক তার আগে 3:05 মিনিটে ডিএ ঘোষণা করেছেন, পুরোহিত ভাতা ঘোষণা করেছেন, মুয়াজ্জেম ভাতা ঘোষণা করেছেন, এবং সমস্তটাই কি মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ছে, এই প্রশ্ন ছিল। তো সেই ক্ষেত্রে জ্ঞানেশ কুমার বলেন যে কোনো মতেই পড়ছে না, তার কারণ এখন থেকে ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে আর নতুন ভাবে কোনো সরকারি কাজ বা সরকারি ভাতা দেওয়া, সেটা একদম সরাসরি ভোটারদেরকে কন্ট্রোল করা বা ভোটারদেরকে নিজেদের দিকে টানা, সেই বিষয়টা দিকে ধাবিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 55 মিনিট আগে, সেটা কিন্তু যেমন বলা হয়েছে তেমনই লাগু হবে। সুতরাং সমস্তটা আপনারা দেখুন জ্ঞানেশ কুমার কিভাবে হোঁচট খাচ্ছেন যে কোনো প্রশ্ন আসতেই, এবং জ্ঞানেশ কুমারের যে নির্বাচন কমিশন সেটা চালানোর যে পদ্ধতি, সেটা যে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, সেটা কিন্তু আরো একবার একদম স্পষ্টভাবে উঠে এলো। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। In here or to your left. So there is a growing concern about voter turnout numbers, especially the last few elections, and there has been a delay or the numbers has been differed from the earlier estimates, raising a question about transparency of the commission. So would you care to comment on that? जहां तक मिस इन्फॉर्मेशन और डीप फेक की बात है, हर स्टेट्स में जो हमारे नोडल ऑफिसर्स हैं वो उसको मॉनिटर करेंगे और उनके टेक डाउन या एफआईआर की व्यवस्था करेंगे। वोटर टर्नआउट की जहां तक बात है, पहले जो फॉर्म 17C के आंकड़े होते थे, वो जब पोलिंग पार्टी कलेक्शन सेंटर पर आती थी तो उसके बाद भरे जाते थे। पारदर्शिता पहले भी थी, लेकिन अब the presiding officer shall be filling the number of electors in a polling station before leaving the polling station. Therefore, the time lag will be reduced and such suspicions will be moved out. As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court.